প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে রাজনীতিতে নির্বাচনী একটি হাওয়া বইতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। একদিন আগে আমরা দেখেছি যে বিএনপি প্রায় ৬৭টি আসন বাদে বাকি সব আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আজকে দেখলাম গণসংহতি আন্দোলন তারাও প্রায় ৬০-এর উপরে আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর আগে জামাত যদিও অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা সব নির্বাচনে ৩০০ আসনেই তারা এককভাবে নির্বাচন করতে চায়। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ এবং প্রার্থীরাও প্রচারণা করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তার প্রার্থীরা যখন প্রচারণায় ব্যস্ত, বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস দেখিয়েছে, কিন্তু দেখা গেছে যে সেই নির্বাচনী প্রচারণার শুরুর দিকে এসেই আজকে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে বিকেলের দিকে বলা যায় যে চট্টগ্রামে ৮ আসনের যে প্রার্থী এরশাদুল্লাহ, তার নির্বাচনী গণসংযোগে তার উপরেই সন্ত্রাসীরা সশস্ত্র হামলা বলা যায় যে গুলি করেছে তাকে, এবং সেখানে একজন মারাও গেছেন, আহত হয়েছেন আরও দুজন। এরকম একটি প্রেক্ষাপটে আজকের দিনে আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি নির্বাচন এবং স্থিতিশীলতা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে আমরা তাদের সঙ্গে পরিচিত হব, একদম ডান দিক থেকে পরিচিত হব। প্রথমে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং আমার সর্ববামে রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের ৩ জনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর স্টুডিওতে আজকের আলোচনায়। আমি অপূর্ব জাহাঙ্গীর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা যতটুকু দেখলাম যে সেনাবাহিনী নিয়মিত যে ব্রিফিংটি করে তার একটি ব্রিফিং আজকে ছিল, এবং সেই ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে যে অনেকগুলো বিষয়ে কথা বলা হয়েছে, আমরা আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেখানে একটি কথা বলা হয়েছিল যে নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, নির্বাচনের সাথে স্থিতিশীলতার সম্পর্ক কি, আর এখন যদি অস্থিতিশীল হয় তার দায় কে নেবে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। দেখেন, প্রথমত সেনাবাহিনী এই বক্তব্যটা দিতে পারে কিনা এটাও একটা বড় কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও আমি রাখতে চাই। সেকেন্ড অফ অল হচ্ছে, পরিস্থিতি তো এখন অনেকটুকুই স্থিতিশীল রয়েছে আগের চেয়ে, আমরা যদি লাস্ট ১-১.৫ বছরের অবস্থাটা বুঝি। এবং অবভিয়াসলি সেনাবাহিনী একটা বড় স্টেক হোল্ডার এই দেশের, এবং সামনে নির্বাচনে তারা একটা বড় ভূমিকা পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় সেনাবাহিনী এই ধরনের কোট আনকোট পলিটিক্যাল যত কথাবার্তা কম না বললেই হয়তো ভালো। এই ধরনের যে আপনি একটা স্পেকুলেশন করছেন যে এটা ওনারা প্রেস ব্রিফিংয়ে এটা বলেছে, অনেকেই হয়তো স্পেকুলেশনটা করছে, এটা আননেসেসারি একটা স্পেকুলেশন। আমার মনে হয় এটার কোনো দরকার নেই। এগেন বাট আমি বলবো যে পরিস্থিতি এখন স্থিতিশীল আছে, কিন্তু এই স্থিতিশীল পরিস্থিতিটাকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন শক্তি কিন্তু ট্রাই করে যাচ্ছে। সো আমাদেরকে জাতিগতভাবে, সরকারভাবে তো অবশ্যই, বাট আমি এমফেসাইজ করে বলতে চাই জাতিগতভাবে বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে তাদেরকেও একটু সজাগ থাকতে হবে যে আমরা তো সবাই জানি যে এই নির্বাচন কারা ভণ্ডুল করতে চায় এবং কেন ভণ্ডুল করতে চায়, সেদিকে যাতে না যায়। পরিস্থিতি স্থিতিশীল আছে অবশ্যই, অস্থিতিশীল যাতে না হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল। এখন আপনি যে বললেন পরিস্থিতি স্থিতিশীল আছে, এমন না সেনাবাহিনী সেইটি বলেছে যে অস্থিতিশীল দেশ। সেনাবাহিনীর আমি যদি বক্তব্য কোট করি তাহলে কথাটি হচ্ছে এরকম, নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তা তো অবশ্যই, এটা নিয়ে তো কোনো স্বাভাবিক না। আমি এটাই আমি বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যেহেতু এই এখতিয়ার আছে কিনা যে এই ধরনের একটা বক্তব্য দেওয়া, সেটা আমার একটা কোয়েশ্চেন। এটা যেহেতু আমরা একটা বিশেষ সময়ের মধ্যে আছি, আমরা অনেক কিছু বলে পার পেয়ে যাচ্ছি, বাট ইন আ স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ ভিউ এটা বলা যায় কিনা সেটা হয়তো আমরা একটু খতিয়ে দেখতে পারি। সামনে আপনি যেটা বললেন স্থিতিশীল, আমি তো মনে করছি যে সামনেরটুকু স্থিতিশীল থাকবে, এবং অবশ্যই পলিটিক্যাল পার্টি আসলে আরও জিনিসটা স্টেবিলিটির দিকে যাবে। কারণ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো পলিটিক্যাল আমব্রেলার মধ্যে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমার পার্সোনাল ভিউতে সবচেয়ে বড় আপনার ডিসঅ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে তার গ্রাউন্ড লেভেলে কোনো কর্মী নেই। এটা কোনো সকল পলিটিক্যাল পার্টি তাদেরকে এই সরকারকে সমর্থন করছে, কিন্তু সরকার যেটা কমিউনিকেট করবে সেটা যে আপনার রুট লেভেল পর্যন্ত যাবে, এটা কিন্তু ট্রিকল ডাউনটা হয় না। সো এটার কিছু আপনার ডিফারেন্স তো আছেই, যেটার জন্য সরকারও এটা ইতিহাসের অন্য সরকারের মতো অপারেট করতে পারে না, এটারও কিছু লিমিটেশনস আছে। সো হয়তো উনি ওটাকে কেন্দ্র করে বলেছে, কিন্তু অ্যাগেন আমার মতামত অনুযায়ী যে
সেনাবাহিনী অ্যাজ অ্যান আর্ম ফোর্স এই ধরনের বক্তব্য দিতে উচিত কিনা সেটা আমাদের এই উচিত কিনা এই জায়গা থেকে ছোট্ট একটা প্রশ্ন জন্ম নিল। আসলে কি সরকার সেনাবাহিনীর সাথে মানে বোঝাবুঝির বা একটু দূরত্ব আছে নাকি? আমি মনে করি না দূরত্ব আছে। দেখেন এগেন বললাম তো, আপনি এটা যেটা প্রেস উইং এ থেকে বুঝতেছেন সেটা তারা বুঝছে না, সেটি কি প্রধান উপদেষ্টা বা নিরাপত্তা সচিব কেউ না কেউ কি একটা ব্রিজিং করতে পারে? আমি সেটা বলছি না, আমি বলছি কি ধরেন এটা একটা স্পেশাল সার্কামস্ট্যান্সেসের মধ্যে আমরা আছি। এটা একটা নর্মাল নর্মসের মধ্যে তো গত 1-1.5 বছর আমরা বাংলাদেশ অপারেট করে না, আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা অবস্থায় বিরাজ করছি। এখানে অনেক কিছু, অনেকজন, অনেক স্টেক হোল্ডার অনেক কিছু বলে দেয়, যেটা আমি বলছি যে যেটা নর্মাল স্টেট অফ প্রোটোকলে হয়তো নাই, সেটার মধ্যেই হয়তো পড়তে পারে, বাট আমাদের উচিত যে এটাকে যতটা সম্ভব প্রোটোকলের মধ্যে রেখে দেওয়া। আপনাকে আরেকটা প্রশ্ন রেখে যাই, আপনি পরে উত্তর দিবেন। সেটা হচ্ছে আজকে আমরা বিএনপির নমিনেশন পাওয়ার পরে, তারপরে প্রথম দিনই যখন তারা ক্যাম্পেইনে বের হলো, সেখানেই যদি একজন প্রার্থী চিটাগাং শহরের মতো নগরী, বন্দরনগর বলা হয়, এবং চিটাগাং ৮ এটি শহরের ভেতরেই, সেখানে একজন প্রার্থী যদি গুলিবিদ্ধ হয়, তাহলে নির্বাচন পর্যন্ত আমরা কতটা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানে আমরা তো প্রত্যাশা করি ভালো থাকবেই, কিন্তু এই সরকারের পরে বা যারা নির্বাচনের দায়িত্বে থাকবে, আমরা আরও ভালো যে করব, কিংবা কোনো জায়গায় যে ব্যালট বাক্স কেউ নিয়ে চলে যাবে না বাসায়, কিংবা অন্য কিছু যে হবে না, সেটা কিভাবে আমরা নিশ্চয়তা পাই, সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাবো একটু পরে। আমি একটু সামান্তা শারমিন আপনাকে অন্য একটু প্রসঙ্গে যাই, যেহেতু উনি সরকারের অংশ, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম। আপনার কাছে আজকে দুপুরের দিকে আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, সেখানে আপনি লিখেছেন, এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে, কোনো সমঝোতা করা হবে না, এবং আপনার দলের যিনি আহ্বায়ক তিনিও এটি বলেছেন যে ৩০০ আসনেই আপনারা আলাদাভাবে নির্বাচন করতে চান। দুইটা প্রশ্ন, প্রথম হচ্ছে যে এটি কি আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড, এখানেই কি আপনারা একেবারে স্ট্রিক থাকবেন, নাকি সময়ের সঙ্গে আপনার পরিবর্তনও হতে পারে মতামত? দুইটা প্রশ্ন বলছিলেন, আরেকটা কি? একটা প্রশ্নের দুইটা অংশ, পরেরটা পরে বলি, তাহলে এটা মিলে যাবে। আচ্ছা, এটা আমাদের এমন একটি রাজনৈতিক স্ট্যান্ড, সেটা আপনারা পরিবর্তন হতে দেখবেন না। আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ আমরা এই স্ট্যান্ডেই আমরা অবিচল থাকবো। আমরা আসলে এই স্ট্যান্ডেই ছিলাম। আপনার যদি মনে পড়ে আপনার, আমরা যেদিন নিবন্ধনপত্র জমা দিয়েছি, আগে পিছে সবসময় আমরা এমনভাবেই নিজেদের কথা বলেছি যে আমরা একক নির্বাচন করতে চাই, এককভাবে আমরা প্রার্থী দিতে চাই, এবং আমরা এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই স্ট্যান্ডটা একেবারেই আমাদের পলিটিক্স, আমাদের একদম গত 1 বছরে, বা এই দলটার বয়স 8 মাস, এই গত 8 মাসের পথ পরিক্রমায় এসে কিন্তু এই ধরনের একটা ডিসিশনে আমরা এসেছি, এবং অবিচল থাকবো এই বিষয়ে আমি আস্থা রাখি অ্যাটলিস্ট। ওকে, আমরাও আপনারা যেটি করবেন সেটার পরে আস্থা রাখতে চাই। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, যেটি আপনি একই সঙ্গে জানতে চেয়েছিলেন, এখন বলি, সেটি হচ্ছে আজকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সিলেটে একটা অনুষ্ঠানে কথা বলেছেন, গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এককভাবে নির্বাচনে করার সিদ্ধান্ত তারা নিয়েছে, তারাও জোটে যাবে না, কিন্তু মানে নির্বাচনের সমঝোতা হবে বিভিন্নভাবে, এটি তিনি বলেছেন। এবং বিএনপিটি বলেনি, কিন্তু বিএনপি যতটুকু মনোনয়ন দিয়েছে তাতে মনে হচ্ছে যে সমঝোতার পথটি খোলা রেখেছে। তো এই বড় দুই শিবির থেকে যদি কখনো ডাক আসে, বা তারা যদি মানে জোট না করলেন কিন্তু ছাড় দিয়ে এটি কেউ কোনো একটা রাজনীতি শেষ পর্যন্ত দাঁড়াতে পারে কিনা? না, আসলে একটা নতুন দল তো আমরা তো আসলে গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো স্পেশাল সার্কামস্ট্যান্স, যেটা অপূর্ব ভাইও বললেন, অনেকগুলো স্পেশাল সার্কামস্ট্যান্স যেমন গভর্নমেন্টের দিক থেকে এসছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এই ধরনের সার্কামস্ট্যান্স কখনো আগে ফেস করে নাই। পুরাতন দলগুলোর আগের কিছু স্ট্যাবলিশমেন্ট আছে, অ্যাসেট আছে, তাদের পক্ষে এটাকে ন্যাভিগেট করা, ফাংশন করা, এটা একরকম। নতুন দল হিসেবে এটা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমাদের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে ফাঁকা রাখা সিট, এটার দিকে তাকিয়ে আসলে এনসিপি নিজের ভবিষ্যৎ চিন্তা করতে চায় না, এবং এটা জামাত বা বিএনপি তারা নিজেদের মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নিবে, এটা তাদের মতো করেই থাকবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের আসলে মূল কনসার্ন হচ্ছে বিচার এবং সংস্কার, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, সংস্কারকে এক রকমের পাশ কাটিয়ে আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি, এবং পুরো আলোচনার কেন্দ্রবিন্দু থেকে যেটা সংস্কারকে আমরা ফাইট করে এক রকমের আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিলাম, সেখান থেকে আসলে আলোচনার সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে, একদম অ্যাকুমুলেট করে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনের দিকে। তো এইটা আমাদের জন্য, আমি মনে করি যে এটা আমাদের পার্টিগত জায়গা, আমরা যেই
বিলিফ সিস্টেম বা যেই জায়গা থেকে আমাদের পার্টিটা গড়ে উঠেছে, এটা আমরা মনে করি এটা ঠিক হচ্ছে না, এবং আমাদের উচিত এখনও বিচার এবং সংস্কার নিয়ে কথা বলা। এই জন্য আমরা মনে করি যে আমাদের পার্টিগত জায়গায় বিচার এবং সংস্কারকে প্রায়োরিটি রাখা, সবসময় এই আলাপটা রাখা, ইভেন আমাদের নির্বাচনী যে কোনো কাজেও এটাই প্রায়োরিটি পাবে। এবং আপনি আমাদের নেতাদের যারা উঠান বৈঠকে যাচ্ছেন, বিভিন্ন সমন্বয় সভায় যাচ্ছেন, তাদের বক্তব্য লক্ষ্য করলে আপনারা দেখবেন খুব পরিষ্কারভাবে সংস্কারের বিষয় আশয়গুলোই কিন্তু এখনো মুখ্য হয়ে উঠছে। সো আমাদের মতো পার্টি, আমরা যেহেতু একটা বেসমেন্ট, গণঅভ্যুত্থানের বেসমেন্ট থেকে উঠে আসা, সেইখানে আসলে আপনার থিওরিটিক্যাল ইস্যুস মানে যেগুলো আসলে বাংলাদেশে আনসলভড, সেইগুলোর ব্যাপারে কনসার্ন থাকা এবং দেখানো এবং সেই সাথে সেগুলো নিয়ে কাজ করা, এটা হচ্ছে আমাদের স্কোপ অফ ওয়ার্ক, মানে জেডি আর কি। সো আমার কাছে মনে হয় যে এই নতুন দলটা আসলে এইভাবেই এই বিচার সংস্কার এটার মধ্যে থেকেই আসলে তার নির্বাচনী যে ক্যারেক্টার সেটা সে বিল্ড আপ করছে। আচ্ছা, গতকাল আমরা দেখলাম যে শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছে। এর আগে আমরা দেখেছি যে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্ভবত সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন বা সেক্রেটারি দায়িত্বে ছিলেন, সেখান থেকে পরে ছেড়ে গেলেন। তো এনসিপিকে তো ধরে নেওয়া হয় যে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বা অভ্যুত্থানের মানে প্ল্যাটফর্ম থেকেই গড়ে ওঠা দল। এটা মানে বিএনপিতে যদিও যে কোনো দলে যে কেউ যেতে পারে, আপনাদের দলে না যে বিএনপিতে যাওয়া, এটা কি বিএনপির ক্রেডিট না আপনাদের ডিসক্রেডিট? এটা কারোরই ক্রেডিট বা ডিসক্রেডিটের প্রশ্নই না। আচ্ছা। একজন মানুষের রাজনৈতিক স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তো আসলে আমি আগেই বলে নিচ্ছি, কিন্তু আপনাদের সাথে ভালো সখ্যতা দেখেছি, অনেক প্রোগ্রামে দেখেছি। যেমন ধরেন শুধু স্নিগ্ধ না, আবার সমস্ত যারা বিএনপি যারা আছেন, নেতা আছেন, কর্মী আছেন, সকলের সাথে আমরা এক ধরনের সৌহার্দ্যপূর্ণ বা এটা সকল দলের প্রতি আমাদের অন্তত মিউচুয়াল রেসপেক্টটা বজায় রাখতে হবে। কিন্তু একদিক থেকে এটা আমি একটু বলি যে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গর্ভ থেকে উঠে আসা একটা দল, কিন্তু গণঅভ্যুত্থান এনসিপি ঘটায়নি, এটা আমি পূর্বেও বলেছি। এটার ক্রেডিট আমরা কখনোই এভাবে নির্লজ্জার মতো ক্লেম করা, এটা আওয়ামী লীগের মতো এটা ঘটবে না। আমরা মনে করি এই গণঅভ্যুত্থান জনমানুষের, এটা কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে এটা সংগঠিত হয় নাই, এবং পলিটিক্যাল পার্টি দিয়ে হলে এটা আগেই হতো। কিন্তু আমরা এটা দেখেছি জনমানুষ তার নিজস্ব রাজনৈতিক সত্তা এবং পলিটিক্যাল এজেন্সি দিয়ে সে এটাকে অর্জন করেছে। এটা কেড়ে নেওয়ার উপায় কারো কাছে নেই। ওকে, আমরা একটু নাসিরউদ্দিন আহমেদ ওসিম আপনার কাছে যেতে চাই। আপনাকে আমরা দীর্ঘদিন দেখেছি যে রাজপথে, গণমাধ্যমে, গত 15 বছরই যদি বলি যে সরব বিএনপির যে কয়েকজন নেতা, তার ভিতরে নিশ্চয়ই আপনিও থাকবেন। আমরা যতটুকু জানি এর আগেও আপনি নির্বাচনের জন্য যেখান থেকে প্রস্তুতি নিয়েছেন, নির্বাচন করেছেন। এবারও আমাদের ছিল যে হয়তো ঢাকা 10 আসন সম্ভবত এটি, আপনি সেখানকার প্রার্থীও মানে এক ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন, প্রার্থী হবেন এরকম ধারণা ছিল। এমন না যে 10 আসনে বিএনপি অন্য কাউকে নমিনেশন দিয়েছে, কিন্তু ওই আসনে কাউকে এখনো নমিনেশন মানে প্রাথমিক বা কে নির্বাচন করবে সেটি চূড়ান্ত করেনি। তো সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই কবে চূড়ান্ত হতে পারে, চূড়ান্ত হলে আপনি হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি দেখেন, কেন হয়নি সেটিও যদি। প্রশ্নটা অনেক কঠিন। আমার সহ আলোচক দুজন আছেন, তার মধ্যে আমি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যারা আছেন সবার সঙ্গে আমার দেখা হয়েছে। অনেক চমৎকার মানুষ ওনারা। আর শফিক সাহেবকে আমি আগে থেকে জানতাম, অপূর্ব জাহাঙ্গীর ওনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা হয়েছে। সামান্তা শামিন ওনার সঙ্গে আমার আরেকবার সুযোগ হয়েছিল, বাট আমি ওনার ফ্যান, বিগ ফ্যান অফ হার নিঃসন্দেহে। এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, দেখেন আমি রাজনীতি করি, রাজনীতিতে নির্বাচন করতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এটা আমার কখনো ছিল না। আমার লাইফে সুযোগ ছিল 2008 সালে। আপনি বলেছেন যে গত আওয়ামী লীগের যেই 15 বছর, 16 বছর, 17 বছর যেটা বলছেন, তার আগে 1-11 সময় যখন কেউ টক শোতে আসতো না, তখনও ছিলেন, তখন আমি প্রথম থেকে টক শো করেছিলাম। এবং সে সময় দেখা গেছে যে আমাদের সিভিল সোসাইটির যে সমস্ত সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা গেছে আমাকে টক শো করতে হয়েছে, কারণ সিনিয়র পলিটিশিয়ানদেরকে পাওয়া যেত না। হয়তো কেউ মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপি তখন। না, মানবাধিকার অনেক আরো পরে হয়েছে। মানবাধিকার তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন নির্বাহী কমিটি গঠিত হয় সম্মেলনের পরে, সেটা 2010 সালের কথা। কিন্তু আমি তার আগে তো কিছুই না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম, সিনেট মেম্বার ছিলাম বিভিন্ন, সেটা আমার ছাত্র জীবনের কথা। তারপরে একটা বড় গ্যাপ ছিল আমার 4 বছরের, আমি লন্ডনে লেখাপড়া করতে চলে গেছি। তো
যে কথাটা বলি 2008 সালে আমার ম্যাডাম আমাকে বলেছিলেন, মানে আরও 1.5 মাস আগে যখন নির্বাচনের তফসিল হয় তারও 1.5 মাস আগে উনি আমাকে জেল থেকে বেরিয়ে 3 দিন পরে আমি ওনার বাসায়, উনি নিজেই বলেছেন যে আগামীকাল শুক্রবার, এক বৃহস্পতিবারে উনি আমাকে ফোন করেছিলেন দুপুরবেলা যে কালকে তো শুক্রবার কী করছো। তো আমি বললাম যে ম্যাডাম আমার ফ্রি, কোনো কাজ নেই, তাহলে আসো ইফতার করি। আমি তো খুশিতে একেবারে বাক সঙ্গে আমার আরও 3 জন কলিগকে নিয়ে গেছি। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি নির্বাচন করবে, আমি অমুককে বলেছি, আমি নামটা বললাম না। সো আমি তখন খুব বিনয়ের সাথে আমি ডিক্লাইন করেছিলাম, তার কারণ আমার প্রফেশনাল ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করতে চাচ্ছিলাম, পার্সু করতে চাচ্ছিলাম, এটা আমি ওনাকে বলেছিলাম। টু মেক ইট কোয়াইট শর্ট, নির্বাচনের পরে উনি আমাকে বললেন যে তুমি নির্বাচন করলে আমরা আরও একটা সিট বেশি পেতাম। এই জন্য আমার কোনো উচ্চাভিলাষ বা অভিলাষ, আমি মনে করি যে একটা সময় থাকে মানুষের লাইফে। তার পরবর্তীতে এসে যখন জাতীয়তাবাদী দলের মানবাধিকার সম্পাদক হই 2010 সাল, 2008 সাল থেকে আমি ধানমন্ডিতে রাজনীতিটা শুরু করেছিলাম। এবং মূলত 1/11-এর সময় 2007 সালে কিন্তু প্রথম আমি একটা মিটিং করেছিলাম, যখন সব কিছু নিষিদ্ধ ছিল। নিউ মার্কেটের সামনে মিডনাইট সান একটা মার্কেট আছে, মঙ্গলবারে সেখানে আপনার বন্ধ থাকে। মার্কেটের মাঝখানে যে প্যাসেজটা আছে ওখানে পাটি বিছিয়ে আমাকে নিয়ে ওখানকার লোকজনরা ওরা মিটিং করেছিল। আমি বলি যে ওটা আমার ইনোগ্রেশন ছিল, বলতে পারি আমি। তারপর থেকে আমি এই যে সম্পৃক্ত। এক পর্যায়ে 2008-এ আমি ধানমন্ডিতে নমিনেশনও চেয়েছিলাম। আমার প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ স্যার, সেটা আমাকে তখন প্রয়াত আমাদের সাদেক হোসেন খোকা মেয়র, উনি বলেছিলেন যে তোমার স্যারের অনেক বয়স হয়ে গেছে, তুমি বরং চাও। যাই হোক, সেটা আমি বলেছি ম্যাডামকে, উনি বলেছেন যে উনি তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তারপরে তোমার সিনিয়র, এটা তো আমার জন্য খুব এম্বারেসিং। একটা পর্যায়ে নির্বাচন শেষ হওয়ার পর উনি বলেছেন যে তোমাকে দিলে ভালো হতো, সবাই তোমার কথাই বলেছিলেন, এনিওয়ে তুমি কাজ করো। এইভাবে আমি কিন্তু কাজ করে আসছি। আমি স্বাভাবিক কারণে যে কেউ কিন্তু নমিনেশন চাইতে পারে, দলের যে কোনো একজন কর্মী, যে কোনো পর্যায়ের নেতা কর্মী নমিনেশন চাইতে পারে। তা আমি একজন, তার মধ্যে আমাদের মধ্যে দলের মধ্যেও আরও আছে। তো সে কারণে দলের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা কিংবা জোটের একটা ব্যাপার আছে। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্তটা নেবে সেটাই আমি কিন্তু মাথা পেতে নেব। কিন্তু একটা জিনিস আশা করব যে আপনাকে পাল্লায় কিন্তু আপনার দলের মধ্যে যদি থাকে, যেমন ছোট ছেলে বড় ছেলে, তাই না, সবাই কিন্তু সমান আদর বা স্নেহ কিন্তু মা বাবার কাছ থেকে পায় না। কেউ যদি বলে থাকেন হয়তো সংসারের সবচেয়ে বড় ছেলে কিংবা সবচেয়ে ছোট ছেলে, মেয়েরাও আছে, কিন্তু মা বাবাকে বলে যে সবাই সমান বলে না, সেটা বলে, এটা কিন্তু বাস্তব না। এটা আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি তো দেখেছি আমরা 5 ভাই 1 বোন। আমার তো মনে হয় আমার মা বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বা আমাকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন। কিংবা আমার বড় ভাই বলবে বা আমার তৃতীয় ভাই চতুর্থ ভাই যারা আছে তারা বলবে তাদেরকে করতেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এই কারণে মনে করি দল যেটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। আর দ্বিতীয় কথা, আমি এখনও বলি যে আমার লাইফে আমি যতটুকু পেয়েছি, বাংলাদেশে 300 জন এমপি ছিল, বহুজন, তাদেরকে যতটুকু না চেনে, আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের আইনজীবী অসীমকে বোধহয় তার চেয়ে বেশি মানুষ চেনে। আর আমি একটা জিনিস মনে রাখি যে স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, যার কোনো কালে কোনো দিন কেলেঙ্কারির কোনো অভিযোগ ছিল না, অ্যাটলিস্ট এইটুকু যেন মানুষ আমাকে আমার মরার একদিন পর্যন্ত বলতে পারে। আমি এটাই শুধু প্রত্যাশা। দেখছেন চ্যানেল 24-এ আমাদের সঙ্গে অতিথি রয়েছে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, সামান্তা শারমিন এবং অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে একটা প্রশ্ন রেখে এসেছিলাম, সেটির যদি একটু উত্তর দেন, পরের প্রশ্নটায় যাব। সেই প্রশ্নটা হচ্ছে যে একটু বাস্তবিকভাবে একটু ভাবেন, এখনই নির্বাচনী প্রচারণা শুরু করতে যে যদি এরকম এমনিতেই একটা আলোচনা আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা খারাপ তার থেকেও আলোচনায় বেশি, সেরকম একটা প্রেক্ষাপটে এখনই আমরা অনেক কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছি না, দাবি করছি। চট্টগ্রামের মতো শহরে মানুষ মরছে নির্বাচনী ক্যাম্পেইনে। আসলে মানে ভোটের সময় পর্যন্ত আরও ভালো হবে এর নিশ্চয়তা বা প্রেডিকশন কিভাবে করি? যে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এবং আমাদের সরকারের তরফ থেকে এটা নিয়ে একটা সমবেদনা আছে। এবং আমি মাত্র অফিস থেকেই আসছি, এবং প্রফেসর ইউনূস যখন ঘটনাটা ঘটলো আমাদের সামনেই ছিল, এবং আমি নিজেই দেখলাম উনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে রীতিমতো অর্ডার করলেন যে নো অ্যাকশন শুড বি স্পেয়ার্ড, যত তাড়াতাড়ি সম্ভব যারা এই ঘটনাটা ঘটিয়েছে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা, এবং যাতে তাড়াতাড়ি এটা একটা সুরা হয়। দেখেন, এটা
এটা এটা বলতেও খুব খারাপ লাগে, যেহেতু আমি বলছি যে এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, কিন্তু নির্বাচনের টাইমে কিন্তু আমরা বারবার, অন্তর্বর্তীকালীন সরকারও বলছেন, পলিটিক্যাল পার্টিরাও কিন্তু এটা বেশ অ্যান্টিসিপেট করছিল যে এই ধরনের কিছু ইনসিডেন্ট হয়তো হবে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এখান, বাট একটা ঘটনা ঘটলো, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে অ্যাকশন নেবে। এবং দেখেন, আমি এখনো পর্যন্ত হোপফুল, আমরা যেই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে ইনহেরিট করেছিলাম সেখান থেকে যদি আজকে দেখি তাহলে ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো। ইজ ইট পারফেক্ট? নট অ্যাট অল, একদমই না। মানে আমরা তো, প্রধান উপদেষ্টাই কিন্তু বলে যে উনি মানে উনি নিজেই স্যাটিসফাইড না। সো এটা আমরা কেউই বলছি না যে এটা খুব ভালো বা খুব ইয়ে। আরও প্রোগ্রেস হবে সামনে, যেহেতু সেনাবাহিনীও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকবে, আনসার থাকবে। তো আমি আশা করছি যে আরও ইয়ে হবে, বাট অবশ্যই সরকার হিসাবেও আমাদের আরও বেশি স্ট্রিক্ট থাকতে হবে এইসব ব্যাপারে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ওকে, একটু আইন শৃঙ্খলা থেকে সামান্তা বলছিল, আপনি শুনছিলেন যে নির্বাচনের আগে আপনার বিচার এবং সংস্কার সেটি তাদের প্রায়োরিটিতে আছে। অলমোস্ট সব দলগুলোই এ কথাগুলো অনেকেই বলেছে, যদিও তারা সবসময় এই বক্তব্যে ঠিক ছিল। সংস্কারের ক্ষেত্রে অনেক দূরে গিয়ে গেল দেশ। ঐকমত্য কমিশন একটি সুপারিশও দিল। সেই সুপারিশের জন্য উপদেষ্টা পরিষদ বসলেন, বসে তারা বলা যায় যে বললেন যে এখন রাজনৈতিক দলগুলো তারা এখন একটা আলোচনায় এসে সমাধানে পৌঁছাবে এরকম একটি আশা করে তাদের কাছে ছেড়ে দিলেন, তাদের কোর্টে বল দিলেন। এখন 4 দিন হয়ে গেল, 1 সপ্তাহের মতো সময় দিলেন। 4 দিনে আমরা কোনো ধরনের অগ্রগতি, অবনতি, দেখা সাক্ষাৎ কিংবা এই সম্পর্কিত কোনো আমাদের চোখে দৃশ্যমান হয়নি। আসলে এই 4 দিনে তারা কোনো উদ্যোগ নিয়েছে কিনা, নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, যে সরকার কি দায় এড়াতে চাচ্ছে, কেন এদিকে ঠেলে দিল? প্রথম প্রশ্নটার উত্তরটা আগে দিই। আমি শুনেছি যে বসেছে এবং বসার ইয়ে আছে, এবং এই 1 সপ্তাহের বসাটা কিন্তু আসলে মিডিয়ার সামনের বসাটা না, আসলে এটা মিডিয়ার বাইরে বসে না। দেখেন, এই স্টেপটা নেওয়ার কারণটা কি, রাজনৈতিক দলগুলো লাস্ট 15 বছর তো অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল এবং অত্যন্ত ভালো ভালো ডিসিশন নিয়েছে তারা একসাথে বসে, যেখানে অন্য কোনো কিছুর ইন্টারফারেন্স হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এই আইডিয়াটাকে আরেকবার এন্টারটেইন করা যায় কিনা। ঠিক আছে, এখনো যেহেতু কয়েকটা জায়গায় আপনার ঐক্যমত আসেনি, তারা নিজেরা একবার ঠিক করুক, যে একবার বসুক, একবার ইয়ে করুক। না হলে দেখেন, সরকার তো বলেই দিয়েছে 1 সপ্তাহ পর সরকার একটা অর্ডার জারি করবে। সেটা সবার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, এবং কারো পছন্দ না হলে সেটা দ্যাট ক্যান বি ডিবেটেড, আমরা টক শোতে এসে আবার কথা বলতে পারি। বাট যেহেতু 4 দিন হয়েছে, আরও 3 দিন আছে, আমরা একটু 3 দিনটা দেখি। ওকে, আমরা দেখি। আমি একটু সামান্তা আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচনী আলাপ যত বাড়ছে, ঠিক তেমনি বিভিন্ন জায়গায় প্রার্থিতা নিয়ে আলোচনা হচ্ছে। এনসিপি 300 আসনে নির্বাচন করতে চায়। একটু ভেতরের কথা যতটুকু বলা যায়, কতদূর এগিয়েছেন 300 আসনের ভিতরে, নাকি অন্যরা কারে কি মনোনয়ন দেয় সেটিও একটু দেখতে চাচ্ছেন? না, আমরা অবশ্যই অবজার্ভ করা তো পলিটিক্সের সবচেয়ে একটা যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদের নেওয়ার জন্য দেখছেন। মনোনয়ন বঞ্চনার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা রাজনৈতিক স্ফুরণ ঘটেছে, এটা কন্টেইন করা বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটাকে এমনভাবে কন্টেইন করা যাতে করে কোনো পক্ষ হতাশ না হয়। এবং আমি তো মনে করি যে এইবার সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম তোলা হবে, এবং এইটাকে আসলে থামিয়ে দেওয়া উচিত না। কারণ এটা হচ্ছে আপনার এই 15 বছরের যে অগণতান্ত্রিক হতাশা, এই হতাশার থেকে এটা ঘটছে। এটা পজিটিভ, আমি এটা মনে করি এটা পজিটিভ। সমস্যা হয়ে দাঁড়ায় যখন এইটার পিছনে আসলে ওই যে রাজনৈতিক সংস্কৃতির যে অসংস্কারকৃত অবস্থা আমাদের, সেইটা যখন আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের প্লে হয়, তখন হচ্ছে একটু কনসার্নটা আসে। আমাদের পার্টির জায়গা থেকে আমরা আসলে অবজার্ভ করছি, এটা একটা বিষয় আছে। দ্বিতীয়ত, 300 আসনে প্রার্থী দেওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা একেবারে আমাদের কোয়ালিটিফুল হইতে হবে, আমাদের খুবই প্ল্যান থাকতে হবে। আমরা কোন আসন থেকে বা কোন এলাকা থেকে কি ধরনের মেসেজ ক্যারি করতে চাই, আমাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যাতে নানান ধরনের পেশার একটা সাবস্টেন্সিভ একটা রেপ্রেজেন্টেশন থাকে। দেখেন, আমরা কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলাম। এখন গণপরিষদ নির্বাচন তো আসলে আমরা সরাসরি ওভাবে পেলাম না, কিন্তু অ্যাজ এ পার্টি যখন আমি গণপরিষদ নির্বাচনের কথা বলি, আমার প্রার্থী তালিকায় গণপরিষদ নির্বাচনের একটা ছায়া থাকবে, এইটুকু তো আমরা চেষ্টা করতেই পারি। এখন আমাদের জায়গা থেকে আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। সেটা করার জন্য কিন্তু আমাকে আমার প্রার্থী তালিকাটা দেখলে যাতে একটা পুরো বাংলাদেশের চিত্র পাওয়া যায়, সেটা আমাকে করতে হবে।
সেই জায়গা থেকে আমাদের কাছে বিপুল পরিমাণ মনোনয়ন নেওয়ার জন্য অনেক প্রার্থী যোগাযোগ করছেন এবং নানান ধরনের রাজনৈতিক দলের এক্স কর্মীরাও আছেন যারা অনেকদিন আগে রাজনীতি ছেড়েছেন, এখন এনসিপির সাথে করতে চান, বা রিসেন্টলি ছেড়েছেন যারা এনসিপিতে আসতে চাচ্ছেন এবং নতুন একটা রাজনীতির দিকে। কারণ এইটা আসলে কি, মানে যে পরিমাণ পলিটিক্যাল স্ফুরণটা ঘটেছে, এটা কোনো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে কন্টেইন হবে না, এটা আসলে ছড়িয়ে যাবেই। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের প্রার্থী তালিকায় যাতে ওই নির্দেশনাটা থাকে এবং আমাদের ওই প্ল্যানটা যাতে থাকে। যেমন আমরা 24 দফা দিয়েছি, আপনারা সবাই জানেন। আমাদের 24 দফার আলোকে আমরা কোন আসনকে কিভাবে দেখতে চাই, যেমন ধরেন আমার যে এলাকা ভোলা বা আরেকটা যে ধরেন পাবনা বা জামালপুর বা পঞ্চগড়, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এদের জন্য তো আমাদের সেপারেট প্ল্যান লাগবে এবং এই প্ল্যানগুলো নিয়ে যারা আসতে পারবে, যারা রেডি প্ল্যান নিয়ে আসতে পারবে, সেই প্রার্থীদের অগ্রসরতা বেশি থাকবে। সো আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি, বিশেষত গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে অনেক বেশি পরিমাণ সাড়া পাচ্ছি, এটাতে আমরা আনন্দিত। কিন্তু ভাই আমাকে অবশ্যই এই জিনিসটা বলতে হবে, এইটার পিছনেও আমরা আসলে এই বিচার সংস্কারের যে আলাপটা, এটা হারিয়ে দিতে চাই না। আমার কাছে মনে হয় এটা শুধু এনসিপির দায়িত্ব নয়, এনসিপি তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, এটা ইতিহাস বলবে, হিস্ট্রি উইল অ্যাবসলভ আস। কিন্তু আমাদের যে নেক্সট যে কার্যক্রম, এইটা যাতে সব পলিটিক্যাল পার্টির মধ্যেই বিচার সংস্কারের বিষয়টা যাতে হারিয়ে না যায়। আমরা ক্রমাগত দেখছি এটা হারিয়ে যাচ্ছে। এটা হারিয়ে গেলে শুধু এটা এনসিপির লস না, এটা হচ্ছে আমাদের, এটা গণঅভ্যুত্থানের লস। সো আমি এটা এভাবে দেখতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর যদি দিতেন, সেটি হচ্ছে যে আমরা আজকে একটি গণমাধ্যমে একটি প্রতিবেদন দেখলাম যে আপনারা 20টি আসনে এমপি কনফার্মেশন এবং 3টি মন্ত্রী এরকম একটি বিএনপির সাথে সমঝোতার আলোচনা, এবং সেটিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তিনি প্রতিক্রিয়া অস্বীকার তো করেছেনই এবং বলেছেন সেই পত্রিকার সম্পাদককে রাজনীতি করতে বলেছেন, যদি রাজনীতি করতে চান। সংবাদ মনে হয় তার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণ ভিত্তিহীন, প্রয়োজনে এনসিপিতেও রাজনীতি করার আমন্ত্রণ জানিয়েছে। তো আবার আরেকটি পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে যে 10টি আসন নিয়ে কথা হচ্ছে, যা রটে কিছু কি বটে। আমার কাছে মনে হয় যে এইবার যে পরিমাণ আমরা মিডিয়ার একটা উলম্ফন দেখলাম, এবং আমরা তো অনেক কিছু ইস্যু নিয়েই দেখেছি, কিন্তু এই ইস্যু দিয়ে আরেকবার আমরা, মানে ধরেন আমাদের লার্নিং হচ্ছে প্রত্যেকটা স্টেপে একটা নতুন পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের লার্নিং হচ্ছে। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি এই পুরো ঘটনাটা, আজকের পুরো ঘটনাটার মধ্য দিয়ে, প্রধানত আমি আগেও বলেছি, এটা আবারও বলছি যে বিএনপি এবং জামাত এই দুইটা ছকে আমাদেরকে না ফেলতে পারা পর্যন্ত এটা আসলে স্বস্তিদায়ক হচ্ছে না অনেকের জন্য। কেন আমরা এটার বাইরে আছি এটা অনেকের জন্য বোধগম্য নয়। এখন এটার বাইরে আমরা আছি, এটার যে আমাদের যে কমিটমেন্ট, আসলে রাজনীতিতে আপনার ওই যে যেটা শেষ কথা বলে কিছু নেই যেটা বলে, এবং এই যে আমাদের যে কালচার আমরা দেখলাম ছোটবেলা থেকে বড় হয়েছি, যে কালচার দেখতে দেখতে, এই কালচারে আসলে ওই যে কমিটমেন্টের কোনো ভ্যালু নাই। এখন আমরা তো আসলে বিভিন্ন ধরনের মূল্যবোধের কথা বলছি, সবচেয়ে বেশি আমরা যেটা বলছি গণতান্ত্রিক মূল্যবোধের কথা। এখন এই গণতান্ত্রিকতা যদি আমরা বজায় রাখতে চাই, এটা কি আসলে কোনো ধরনের সমঝোতার মধ্য দিয়ে গণতান্ত্রিকতা আদায় হয় কিনা আমরা এটা দেখি নাই। আমাদের 53 ইয়ার্সে এটার কোনো নিদর্শন নাই, বরঞ্চ আমরা দেখছি যে গণতান্ত্রিকতা ভুলুণ্ঠিত হয় যখন আমরা সমঝোতায় বসি। এখন আমাদের পার্টি হিসেবে, নতুন পার্টি হিসেবে আমাদের একটা দায়িত্ব, আমরা মনে করি যে যদি, এবং শুধু দায়িত্ব না, এটা ইনর্মাস প্রেশার আছে। আপনি মনে করেন না যে এনসিপি শুধুমাত্র এনসিপির আইডিয়াতে চলে। এনসিপি আসলে এই যে তার যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতা, তার একটা মরাল, একটা এথিক্যাল প্রেশার কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের উপর আছে, এবং এইটা আমাদের এক ধরনের আমাদেরকে গাইড করে। এই প্রেশারগুলো দিয়ে আমরা ন্যাভিগেট করি পলিটিক্সের ফিল্ডে। এখন এই যে আজকে যে নিউজটা করা হলো, এটা তো অ্যাবসলিউটলি, আই এম এ মেম্বার অফ পলিটিক্যাল কাউন্সিল, ইফ দ্যাট ডিড হ্যাপেন আই উড নো। আপনি অনেক উপরের পদে। জি, আমি এটা জানতাম, কিন্তু এরকম কোনো কিছুই ঘটে নাই, এরকম কোনো কিছু ঘটে নাই একেবারে। এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেগুলো পুরনো এস্টাবলিশমেন্টের সাথে আছে, এই রাজনৈতিক দলগুলোর একটা লেয়ার থেকে এই মেসেজগুলো ছাড়া হচ্ছে, এবং মিডিয়া সেটাকে সম্পূর্ণভাবে এটাকে ব্যবহার করছে। মিডিয়া বলতে ভাই আমি বলি, মিডিয়ার অনেক ভাই বোনদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে, এবং তারা যে গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছেন, এর মধ্যে অনেক সাংবাদিক মারাও গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি তো আমাদের ফিলিংসটা, আমরা চিনি তাদেরকে পরিষ্কার, এবং কারা এটার বিপক্ষে
তারাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার। অ্যান্ড দিস ওয়াজ দ্য প্লে, আজকে যে প্লেটা হলো, দিস ওয়াজ দ্য প্লে অফ দ্য ওল্ড স্টাবলিশমেন্ট অফ দিস পলিটিক্যাল বাংলাদেশ। সো এইটা একেবারে এনসিপি যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেটার একটা গ্রেটেস্ট ব্লো আজকে হলো। এটা মানে এইটা আমরা একেবারেই পুরোপুরি খারিজ, কারণ এটা হলে অবশ্যই এটা মানুষ আরো ভালো করে জানতো এবং আমরাও এটা দ্বিধা করতাম না। জোটে যাওয়া তো একটা খুবই ওপেন ব্যাপার, নির্বাচনে তো জোট হয়ই, যদি করতাম তাহলে তো বলতাম, কিন্তু এরকম কোনো কিছুই ঘটে নাই এবং ঘটার সম্ভাবনাও নেই। ওকে, আমি একটু অসীম ভাই আপনার কাছে একটু আগের প্রশ্নটা বিরতিতে চলে গেছিলাম, সে কারণে উত্তরটা পুরো আপনি হয়তো শেষ করতে পারেননি। যদি ওই উত্তরটা শেষ করেন তারপরে আমি পরের যে প্রশ্নটা সেটা একবারে করে দেব। না না, তাই করুন। হ্যাঁ, তো তাহলে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আজকে আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তাকে আমি বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে রাজনৈতিক দলের কর্মসূচির ভিতরে গুলি ইত্যাদি কথা বলছিলাম, কিন্তু বিএনপিতে মনোনয়ন বঞ্চিত যারা হয়েছে, আপনার মতো সবাই না, অনেকেই, অবশ্য আপনার আসলে কাউকে মনোনয়ন দেওয়াও হয়নি, কিন্তু ধরেন আমি যদি বলি ময়মনসিংহ ৩, সেখানে অনেক মানে ঘটনা ঘটেছে, ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছে, সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন না পাওয়া এক নেতা সমর্থক অর্ধদিবস হরতাল পালন করেছে, মেহেরপুর ২ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কুষ্টিয়াতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, নাটোর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রতিবাদে ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ, চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের ৪ নেতা বহিষ্কার হয়েছে। এরকম মাদারীপুর ১ আসনে আপনি নিজেও দেখেছেন যে যিনি বক্তব্য দিচ্ছিলেন, আগের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, বলছিলেন যে আওয়ামী লীগের কোনো বিএনপি জামাত যেন অনুপ্রবেশ না করতে পারে, তিনি এখন বিএনপি পদ পেয়েছে। তো বিএনপি কি একটু প্যারা খেয়ে গেল নাকি মনোনয়ন দিতে গিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন একেবারে অনুষ্ঠানের শুরুতে আমাকে, সেটা আমি বলেছি যে মনোনয়নের ব্যাপারে আমার দল যে সিদ্ধান্তটা নেবে আমি সেটাই মনে করেন যে মাথা পেতে নেব। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমার প্রত্যাশা খুব কম, এবং বলতে পারেন যে প্রত্যাশা না, আমার কোনো আশাই থাকে না কখনো, আমি কখনো আশা করি না। আশা করলে আপনার আশাভঙ্গের একটা এই থাকে। সো আমার এই আশাহত হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমি যেখানে আছি আমি ও জায়গাতেই আছি। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়, আপনি যে কথাটা বলেন যে আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এবং মনোনয়ন বঞ্চিত যারা, তাদের মধ্যে মনে করেন যে একটা প্রতিক্রিয়া থাকবে, খুব স্বাভাবিক। কারণ দীর্ঘদিন রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম একটা রাজনৈতিক দল, তার অনেক নেতারা আছেন, এক একটা কনস্টিটিউয়েন্সিতে আপনার ৩ জন ৪ জন ৭ জন মনোনয়ন প্রত্যাশী থাকেন, যোগ্য থাকেন ৩ জন ৪ জন ৫ জন করে। কেউ যদি না পেয়ে থাকেন, তাদের যে ফলোয়াররা থাকেন সবাই প্রত্যেকেই বিএনপি করেন। সবার আদর্শ কিন্তু জিয়াউর রহমান সাহেব, ম্যাডাম জিয়া, তারেক রহমান সাহেব, তাদেরকে নিয়েই, তাদেরকে ঘিরেই। কিন্তু তারপরেও আপনার লোকাল পর্যায়ে বলেন, যে কোনো জায়গায় স্থানীয় পর্যায়ে বলেন, তাদের আপনার কোনো একজন ব্যক্তিকে বেশি বিশেষ পছন্দ হতে পারে, তার সমর্থক তৈরি হতে পারে। তো সেদিক থেকে যখন কেউ বঞ্চিত হয়, তখন তার নেতাকর্মীরা, তাদের মধ্যে একটা হতাশা আসাটাই স্বাভাবিক, সেটার বহিঃপ্রকাশ এই ঘটনাগুলো। এটা কিন্তু নতুন না, এটা হিস্টোরিক্যালি আমাদের দেশের কালচারের সঙ্গে এটা চলে এসছে। এই কালচার কি আমি আপনাকে একটা কথা হবে না বলি, নেতারা? আমি আপনাকে একটা কথা বলি, আমি তো আইনজীবী, আমরা সুপ্রিম কোর্টে মনে করেন যে আমরা রিট রিজেকশন মানে জুডিশিয়াল রিভিউ করি বা রিট পিটিশন করি। একটা কোর্ট যদি রিলিফ না দেন কিংবা শুনতে না চান, তখন আমরা কি করি, সেটা ফেরত নেই। ফেরত নিয়ে কি করি, আমরা অন্য কোর্টে যাই। কেন যাই? যে আমি যদি আমার সেইটা পাই। তো এখানেও সেম জিনিস, তারা এই প্রতিবাদটা করছেন যে দলকে বোঝানোর চেষ্টা করছেন, কিংবা দলও মনে করেন, দেখেন দল কিন্তু বলেছে এটা চূড়ান্ত না, যে নমিনেশনটা ডিক্লেয়ার করা হয়েছে এটা প্রাথমিক, এবং বলেছে দল মনে করলে এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কিন্তু আমি মনে করি যে দলের নেতাকর্মীদের, তাদের কাছে আমার সবার আহ্বান যে দলের সিদ্ধান্ত দলে অনেক চিন্তাভাবনা করেই কিন্তু দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ঐক্যটা সবার মধ্যেই মানে ধরে রাখাটা উচিত। এ ধরনের পরিবেশ পরিস্থিতি দলকে আপনার বিব্রত করে, যেমন আপনি যে প্রশ্নটা করতে পেরেছেন, এই যে সুযোগটা পেয়েছেন, তাই না? আপনি তো পেতেন না যদি এই ধরনের ঘটনাগুলো না ঘটতো। তো এই দিক থেকে এটি বড় কোনো সমস্যা বলে আমি মনে করি না। এটা সবসময় হয়েছে, অতীত হয়েছে। আর দ্বিতীয় যে আইন শৃঙ্খলার কথা আপনি বলেছেন, অপূর্ব জাহাঙ্গীর, উনি আপনি যে একটা মানে সেনাবাহিনী আপনার যে কথাটা বলেছেন, যে নির্বাচন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন যে হবে মানে হওয়া, বা ওই বক্তব্য ওনারা দিতে পারেন কি না? পারেন। কেন পারেন না? ওনাদের একটা রাইট অ্যাক্রিউ করেছে। ৫ই আগস্ট পরবর্তীতে আপনার থানাগুলো অরক্ষিত ছিল,
পুলিশ তাদের মোরালটা হারিয়ে ফেলেছিল। তারা আপনার পুলিশ স্টেশনে আসার মতো তাদের মধ্যে যে একটা অনীহা ছিল, ইচ্ছা ছিল না তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছে, তাদের উপরে মানুষের আস্থা উঠে গেছিল, আর তারাও নিরাপত্তাহীনতা বোধ করত। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মনে হয় তাদের এখনো আছে, আমি বলছি এখনো আছে, এবং গুলি করার অর্ডারটাও কিন্তু নির্বাচনের সময় আসবে। এবং এখন আমি আইন বলি, শৃঙ্খলা বাহিনী এই যে সংঘার ভিতরে চলে যাবে। আজকে কতটা 14 মাস সেনাবাহিনী বাংলাদেশের নাগরিকদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আজকে আপনি সেনাবাহিনী তুলে নেন, দেখবেন যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে যারা সমগ্র এই দেশের 18-20 কোটি মানুষের নিরাপত্তা দিচ্ছে, তারা নিঃসন্দেহে স্টেক হোল্ডার। দ্বিতীয় কথা, জুলাই আগস্ট আপরাইজিং এর সময় সর্বশেষ যখন এই যে পলাতক প্রধানমন্ত্রীর প্রস্থান হয়ে গেল, তারপরে সেনাবাহিনীর ভূমিকা কী ছিল, কিংবা সেনাবাহিনী ওনার উপর থেকে সমর্থনটা প্রত্যাহার করে নিলেন, তাহলে তাদেরও একটা ভূমিকা ছিল, কিন্তু তারাও কিন্তু তাহলে অংশীজন। তো তাহলে আমরা যে ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্য দিয়ে যে সরকারটা আছে, এই ডক্ট্রিন অফ নেসেসিটির কারণেই কিন্তু তারা দেখা গেছে এখনো কথাটা বলছেন, বা যে কথাটা বলছেন। তারা যদি এই কথাটা না বলেন, তারাও চান যে নির্বাচিত সরকার যদি হয় তাহলে স্থিতিশীলতাটা আসবে। তারা বলেছে যে আমরা ব্যারাকে ফিরে কেন যেতে আমি চাই। আপনাকে একটা কথা বলি, দেখেন প্রশাসন, পুলিশের লোক, সিভিল প্রশাসনের লোক, তারা ভাববে যে বাবারে কার পক্ষে না কার পক্ষে যাব, যে সরকার আসবে তখন তার মতোই চলবো। এখন জানি না সেই কি আবার ঘুরে ফিরে সে আগের মতোই যাব। এই চিন্তার কারণে কি আরো নাজুক হচ্ছে কিনা পরিস্থিতি? না, আমি দেখেন, নির্বাচনটা যত দেরি হবে তত বেশি সংকট বাড়বে। আমি একটা কথা বলি, আমি 8 মাস আগে বলেছিলাম যে এই সংস্কার নিয়ে যে কথা বলছেন আপনি, আপনার কোনো লিগ্যালিটি নাই। সবার বিরুদ্ধে সেডিশনের কেস হওয়া উচিত। আপনি সংবিধান পরিবর্তন করবেন, সংসদ নাই, সংসদ সার্বভৌম, কনস্টিটিউশন ভেরি মাচ ইন এক্সিস্টেন্স। আপনি কনস্টিটিউশন পরিবর্তন করবেন, আপনি এই কথাটা বলছেন, এবং আপনি এখানে বলছেন যে এটা সাইন করে আপনি অর্ডিন্যান্স জারি করবেন। আপনি সংবিধানকে তোয়াক্কা না করে সংবিধান পরিবর্তন করবেন, সভরেন পার্লামেন্টকে আপনি অস্বীকার করবেন। ঠিক আছে, বাদ দিলাম, 13th অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। আপনি ক্যান সুপ্রিম কোর্ট বি বাউন্ড বাই আউটসাইডার অর পপার? ক্যান দিস কনসেনসাস কমিশন বাইন্ড ফিউচার পার্লামেন্ট? কে দিয়েছে আপনাকে এই অসাংবিধানিক? আপনি তো রাষ্ট্রদ্রোহিতার সামিল। মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল, ইভেন আমার দলের নেতারাও আপনার মনে করেন যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন, হওয়া উচিত। কারণ কনস্পিরেসি করেছেন, হ্যাঁ ওপেন করেছেন, এটা আমি তো বলবো ওপেন করেছেন আপনারা। আপনাদের তো এই ম্যান্ডেট নাই। তো আমাদের বিদ্যমান সংবিধান এখনো আছে, পার্লামেন্ট নেই। পার্লামেন্ট ছাড়া কেউ পরিবর্তন করতে পারবেন না। গণভোটের কথা, এই উদ্ভট তত্ত্ব কোথা থেকে এসে? গণভোট হবে কখন? পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় 2/3 মেজরিটি দিয়ে অ্যামেন্ডমেন্ট হবে, হবার পরে সেটা গণভোটে যাবে। আপনি কি করলেন? গাড়ি জুড়ে দিলেন ঘোড়ার আগে। এটা তো আমরা আশা করি না, এটা তো প্রত্যাশা ছিল না। আগের সরকার, পতিত সরকার, স্বৈরাচার, সংবিধান কাটাছেঁড়া করেছে, তোয়াক্কা করেন না। তো আমরা তো সে আবার একই কথাই করছি। তারা তো সংসদের মধ্যে বসে করেছে, আপনি তো সংসদের বাইরে বসে এটা করছেন। অসীম ভাই, আপনি তো একজন ভালো রিনাউন লয়ারও। আপনার আমি রিনাউন কিছু না, আমার খুব আমি একটু জ্ঞান জানার সীমিত। জন্য বলি, সেটা হচ্ছে আপনি যে বললেন যে গণভোট কিভাবে হয় সংসদ ছাড়া, মানে একটা সংসদ রেফারেন্ডাম মানেই হলো আপনি কিসের জন্য করবেন গণভোট? সংবিধান সংশোধনের জন্য। 48টা বিষয় এসছে, তাই না? তার মানে সেটা সংসদ করতে পারবে। সবকিছু সংসদ বৈধতা দিয়ে দিলে, 2/3 মেজরিটি দিয়ে, কিছু আছে সিঙ্গেল মেজরিটি দিয়ে। এখন গণভোট হলো, জি, অর্ডিন্যান্স জারি করে গণভোট হলো। গণভোট হওয়ার পরে এই গণভোট আমি ধরলাম যে সংসদ নাই, কে নিয়ম করছে, সংবিধানও নাই, আবার আছে সবকিছু। পরবর্তী সংসদ যে গঠিত হবে, সেই সংসদ চাইলে বৈধতা দিতে পারবে না এই গণভোটের? না, পারবে না। নো। আচ্ছা, তাহলে যদি না পারে, তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী সংসদ বৈধতা দিতে পারবে, যেগুলো সংবিধান সংসদের মধ্যে আপনাকে চার্টার আপনি সাইন করেন, কমিটমেন্ট করেন জাতির কাছে। তার মানেটা কি? কারা বসছে? রাজনৈতিক দলগুলো। আইনের কথা বলছেন, তার মানে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের পরস্পরের প্রতি আস্থা নেই। তাহলে আমাদের কিসের আপনার জুলাইয়ের স্পিরিট? তাহলে 6 মাস স্পিরিট তো আগেই ঘন্টার পর ঘন্টা স্পিরিট, তার মানে তো নাই। তো নাহলে আপনি এই কনসেনসাস কমিশন কেন করেছেন? আপনার যদি থাকতো
তাহলে আপনি বলতেন যে হ্যাঁ আমরা এই কাগজে আসেন এই দলিল আমরা স্বাক্ষর করি, আমরা সংসদে গিয়ে সবাই এই কাজটা করব, তাহলে একটা কথা ছিল। তার মানেটা কি, যে আশঙ্কাটা, তাহলে আমাদের তো কালচারের কোনো পরিবর্তন হয়নি তো। পরিবর্তন খুব বেশি হয়েছে বলে মনে হচ্ছে না তো। আমি আমার মানে কম জ্ঞান এবং বুদ্ধি থেকে আমি এটাই দেখতে পাচ্ছি, এবং আমি যেটা মনে করেছি এবং দেখছি ইদানিং সবাই তাই বলছেন। কিন্তু আচ্ছা, আমরা একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার খালি নেতিবাচক প্রশ্নই করতেছি। একটা ব্যাপার একটু পাবলিক জানার আগ্রহ, আপনার যদি জানা থাকে একটু বললে ভালো হয়। পেঁয়াজের দাম অনেক বাড়ছে, বেশ বাড়ছে, এটা নিয়ন্ত্রণের জন্য কিছু করছেন কিনা? আমি একটু আমার শ্রদ্ধেয় বড় ভাই অসীম ভাইয়ের সাথে ইয়ে করে, আমি আসলে ওনাকে এত বছর টক শোতে দেখে আসছি, এবং আসলে এই 15 বছর ওনার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন ছিল এই পুরো জিনিসটার মধ্যে। আম নট আ লয়ার, আমি ল বুঝি না, এবং আই ডোন্ট কাম ফ্রম আ পলিটিক্যাল পার্টি আর ইয়ে। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন সবাই আসছে, কেউ কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের নেই। আমরাও এসেছি দেশকে সার্ভ করার জন্য, একটা সুযোগ এসেছিল, এসেছি। আমি একদম প্লেন অ্যান্ড সিম্পল জনগণের জায়গা থেকে বলি। হ্যাঁ, এই সরকারটা তো রক্তের উপর দিয়েও হেঁটে আসছে, এটা একটু আমাদের একটু মাথায় রাখতে হবে হয়তো। সো এটা ঠিক, এটা লিগাল ফ্রেমওয়ার্ক কি, এটা যখন, যেহেতু আমি লয়ার না, এটা সত্যি আমার বলতেও কোনো ইয়ে নাই, সাধারণ মানুষ হিসেবে যখন এই ডিবেটটা আসে ইন ল টার্মসের, এটা আমরাও লস্ট হয়ে যাই অনেকে, যারা ল ওরকমভাবে পড়িনি। সো আমি এটার জন্য বললাম যে একদম সাধারণ জনগণের জায়গাতে বলি, এই সরকার তো অবশ্যই, এটা একটা সাধারণভাবেই সরকারটা আসে না, একটা বিশেষ পরিস্থিতির কারণে, অভ্যুত্থানের প্রেক্ষাপটে। কেউ কেউ হ্যাঁ এটাকে বিপ্লবের সরকার, কনস্টিটিউশন ছিঁড়ে ফেলে দিতে হবে, এটাও একটা বাড়াবাড়ি। যেমন আবার আমি না, জনগণ এগেন সাধারণ জনগণের, আমিও মনে করি যে আবার একদম পার্লামেন্ট নাই কিছু, এটাও একটু আমার কাছে মনে হয় যে এটা অবভিয়াসলি একটা ল ইন্টারপ্রিটেশন আছে, আই এম শিওর অফ ইট, আমি ইমোশনাল জায়গা থেকে বলতেছি। সো দেখেন, ঐক্যমত কমিশন গঠন হয়েছিল, পলিটিক্যাল পার্টিরা এক জায়গায় বসেছে, কিন্তু অসীম ভাই একটা কথা ঠিক বলেছে, এটা আমিও মনে করি, পলিটিক্যাল পার্টির একজন আরেকজনের উপর ভরসা নাই, মোটা দাগে নাই, এবং বাংলাদেশের ঐতিহাসিকভাবে এটা কখনো ছিল না। কারণ আপনি যদি ইতিহাসটা দেখেন, আমরা কিন্তু এরকম দেশটাকে একটা রাইট ট্র্যাকে আনার বহুবার চান্স পেয়েছি, আমরা এরশাদ পতন পেয়েছি, আমরা এরকম বহুত ইয়েতে পেয়েছি, আমরা পারিনি। এটার জন্য ঐক্যমত কমিশন যেটা করলো কি, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন অ্যাট হাইয়েস্ট একটা মতামত দিল, একটা দলিল ক্রিয়েট করে গেল যে এটা একটা ইয়ে আছে। দেখেন, এই যে আমরা ছবিটা দেখলাম পার্লামেন্টের সামনে, আমি তো মনে করি এটা একটা ঐতিহাসিক ছবি, এবং আমি প্রায়, আমার সাথে সামনে ভবিষ্যতের নেত্রী সামান্তা বসে আছে, আমি প্রায় ক্রিটিসাইজ করি যে আমি ওখানে এনসিপিকে দেখতে চাইছিলাম, এটাও আমার পার্সোনাল, তাদেরই তো প্রথম চাওয়া ছিল। হ্যাঁ, সো হয় নাই, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু দেখেন, বলছে কি, কারণ এই ঐক্যমত কমিশনটা হয়তো দরকার ছিল, যাতে, কারণ 15 বছর তো যা ইচ্ছা তাই হয়েছে না, এটা নিয়ে তো আমাদের অস্বীকার করে কোনো ইয়ে নেই, এটা যাতে না হয়। এবং আমাদেরও বোধ হয়, মানে জাতিগতভাবে আপনি যদি সাধারণ জনগণের কথা বলেন, আমরা তো সবাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স চাই সব জায়গায়। সো এটার জন্যই এটা বসা। দেখেন, আপনি যে কেউ আসলে, নেক্সট ক্ষমতায় যে আসবে, সেই চাইলে যে কোনো, এটা শুধু আমি বিএনপি বলবো না, এনসিপি বলবো না, জামাত, যে কেউ এটা করতে পারে যে এদের আগে যা হয়েছে এটা আমরা গ্র্যাটিফাই করলাম না, দ্যাটস ফাইন। আমার কথা হচ্ছে দলিলটা থেকে যাক, আমরা একটা জায়গায় আসি, এবং আমি বলবো যে যথেষ্ট পরিমাণ অ্যাচিভ হয়েছে। সো এইখানে এটাকে, মানে আমি অ্যাগেন বলতে চাচ্ছি যে ল টার্মস আছে, কিন্তু আবার সরকারের ঠিক রাইটও নাই, এটা আমি মানি না আবার আসলে। যে কারণ আমি বলবো যে জিনিসটা, প্রেক্ষাপটটা এরকম কখনো প্রেক্ষাপট দেখা যায়নি, আমরা এটা এখন ইন্টারপ্রিটেশন করছি, আমরা এটা কীভাবে ইয়ে হতে পারে, কী হতে পারে। আমি তো মনে করি, আমি সবসময় বলি এটা ভবিষ্যৎ বলবে, আসলে ইতিহাস হিস্ট্রি উইল টেল আস যে আমরা আসলে কী ফরম্যাটে ছিলাম। আমরা যেহেতু এখন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা তো যেতে পারবো না। পেঁয়াজের দামের যেটা বললেন, দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আর যাই হোক, যেহেতু আমি খাদ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয়ের পিআরও না, স্পেসিফিক্সটা হয়তো আমার জন্য বলাটা উচিত হবে না, কিন্তু অ্যাটলিস্ট দাম বাড়লেও অন্তর্বর্তীকালীন সরকার তো যথেষ্ট চেষ্টা করছে যে এটার দাম কমানোর, মানে অ্যাটলিস্ট ট্র্যাক রেকর্ড তাই বলে। দাম বাড়লে যে সরকার দাম বাড়তেই দিচ্ছে তা কিন্তু না, আই এম হোপফুল যে পিপল আর ওয়ার্কিং অন ইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, যেটা আপনার মানে টেরিটরির ভিতরে হবে আশা করি, সেটা হচ্ছে যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের কথা আমরা বললাম, সেখানে ওই পত্রিকার ওই সংবাদটি নিয়ে তিনি এটিও বলেছেন যে এরকম একটি সংবাদ আগুনে ঘি ঢেলে দিয়েছে, এবং সামান্তা এখানে এসে বললেন যে পার্টির কোনো ফোরামে এটা নিয়ে এরকম কোনো ডিসিশন বা কোনো আলাপ এরকম হয়নি। ইনফ্যাক্ট পাটোয়ারিও এরকম বলেছে, সব জায়গা থেকে এরকম বলছে। আমি যদি ধরেও নিই তাদের বক্তব্য সত্য,
সম্পূর্ণ তাহলে একেবারে ভিন্ন নিউজ হলো, বা আপনি যেহেতু মানে প্রেস রিলেটেড এরকম? আমার এটা নিয়ে আই ডু হ্যাভ অ্যান ওপিনিয়ন অ্যাবাউট দিস। আমি 15 বছর গণমাধ্যমের রোলটা জি, দেখছি, এই জন্যই এখনও দেখছি। এবং এখন জিনিসটা কি, এটা আমার দুইজন সমালোচকই আমার মনে হয় এটার সাথে এগ্রি করবে, অত্যন্ত ব্লেটেন্ট গণমাধ্যমের কার কি মতলব আছে এটা কিন্তু এখন পড়লেই বোঝা যায়, এটা একদম পরিষ্কার, এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। আমার মনে হয় ওই জায়গাটায় আমাদের যাওয়াটা খুব ডেঞ্জারাস। এই যে আমরা, এই যে সামান্তা বললো, পাটোয়ারি সাহেব বললেন যে বোঝা যাচ্ছে একটা ট্রেডিশনাল স্টাবলিশমেন্ট গণমাধ্যমে, এই উদাহরণগুলো আমি শুধু কোট আনকোট স্টাবলিশমেন্ট গণমাধ্যমের জন্য বললো না, আমি প্রত্যেকটা গণমাধ্যমের এখন আপনি ন্যাভিগেট করতে পারবেন যে কে কার কোন দিকে কীভাবে কথা বলছে। এটা এই জায়গাতে আমরা যে পৌঁছে গেছি, এটা অত্যন্ত গণমাধ্যমের স্বাধীনতার জন্য অত্যন্ত ডেঞ্জারাস। উই নিড টু পুল ইট ব্যাক। আমাদেরকে একটা নিউট্রাল জায়গায় থাকতে হবে। এবং যদি মানে আমার মনে হয় যে যদি আমি খুব ব্লেটেন্ট বাংলা বলে, আমাদের খোঁচাখুচিটাও বন্ধ করতে হবে। ওকে, আমরা একদম শেষ মিনিটে আছি। সামন্ত, আপনার কাছে 1 মিনিট একটু শুনবো। সেটি হচ্ছে যে আপনি বললেন যে সংস্কার, বিচার এগুলো চান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের ভিতরে? একটু 1 মিনিটে শেষ করবেন। 1 মিনিটে শেষ করতে পারবো না, আপনি আমাকে 2 মিনিট সময় দিবেন। এক হচ্ছে যে দেয়ার ইজ 2 টাইপস অফ ল। আমি যতটুক দেখছি লয়ার এবং লয়ের মধ্যে 2 রকমের ব্যাপার আছে। একটা হচ্ছে এক রকমের ল মনে করে যে ল ইজ দ্য প্রাইম অ্যাপেক্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আরেক ধরনের ল এবং লয়ার্স মনে করেন ল সাপোজ টু সার্ভ পিপলের জন্য ল। শেষ করতে হবে না, শেষ করব না, এখন আমাদের সংবাদ আছে, আমাদের শেষই করতে হবে। 2077 সালে যে গণভোটটা হয়েছিল সেটা কোন পার্লামেন্টের ভিত্তিতে হয়েছিল? যেই ভোটের মধ্যে দিয়ে সেটা সেটা সংবিধান সংশোধনের জন্য না, ওই সরকারকে সমর্থন করে কি করে না? আমরা সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয়ে যাচ্ছে যে আমরা জুলাই সনদে যেই ধরনের আলাপ আলোচনা করলাম, সেই আলাপ আলোচনাটা একটা সংশোধনীর ব্র্যাকেটে বন্দী হয়ে যাচ্ছে। এটা একদম কনসার্নলি করা হচ্ছে, এবং এটার কারণে আমরা যে মিডিয়ার যেই ধরনের নড়াচড়া, এটার সাথে এটা কানেক্টেড, এটা টোটালি কানেক্টেড। এবং আমি বলতে চাই এখানে সভরেইন পার্লামেন্ট না, সভরেইন হচ্ছে পিপল, সভরেইন হচ্ছে উইল অফ দ্য পিপল। সো এইটা ছাড়া পার্লামেন্ট কিছুই না। সো পার্লামেন্টকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে আসছি পলিটিক্সে, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং আমি একটা কথা বলি যে আমরা একটা ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে একটা লড়াইয়ে আছি। এইটা যদি আমরা এখনো বুঝতে না পারি, আমাদের অনেক অনেক ধন্যবাদ সামান্তা শারমিন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এবং অপূর্ব জাহাঙ্গীর, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ।